নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত নিয়ে এসেছি এমন একটি খবরে, ঠিক এসআইআরের দ্বিতীয় পর্ব যখন চলছে রাজ্যে, এবং সেই দ্বিতীয় পর্ব চলার সময় এমন একজনের কথা বলবো যার নাম বন্দনা মণ্ডল, এবং চন্দ্রকোনার, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার 2 নম্বর ব্লকে তিনি থাকেন। নাম বন্দনা মণ্ডল, তার বয়স 27 বছর, এবং তিনি এসআইআরের দিন, যেদিনকার তার শুনানির দিন, সেই শুনানির দিনই তাকে হাজির হতে হয়েছে। এমন সময়টা যেদিনকার কিনা তার প্রসবের দিন ছিল, সন্তান প্রসবের দিন ছিল, এবং যা তিনি কিন্তু আগে থেকেই জানিয়েছিলেন বলে বলা হচ্ছে। যদিও পরবর্তীকালে জানা যায় যে সেটা কিন্তু ইআরওর কানে যায়নি বা বিএলওর কাছে যায়নি, এমনটাই বক্তব্য বিএলওর। ঘটনার সূত্রপাত এই চন্দ্রকোনার এই বাসিন্দা, কুয়াপুরের বাড়ি হচ্ছে চন্দ্রকোনার কুয়াপুরের বাসিন্দা। বিবাহ সূত্রে তিনি কুয়াপুরে এসেছেন। তার অরিজিনাল বাড়ি হচ্ছে, বাপের বাড়ি ওই চন্দ্রকোনারই জয়ন্তীপুরে, সেখানে তিনি থাকতেন। স্বামী চাষাবাদ করে, এবং হিসাব মতো যে ডাক্তার যে ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী কিন্তু ঠিক শুনানির দিন, অর্থাৎ যেদিনকার শুনানি হয়েছিল সেই 27 তারিখ তার কিন্তু তার সন্তান প্রসবের দিনটা ছিল। এবং সেই অবস্থায় তিনি কিন্তু এসছেন। কেন? তাকে তার দেশের নাগরিকত্ব রাখতে হবে, ভোটার লিস্টে নাম রাখতে হবে। ভোটার লিস্টের নাম সে ভোট দিচ্ছে না, নাগরিকত্বর আর বড় প্রশ্ন কেন? যে আতঙ্ক তৈরি করেছে দেশের সরকার, অর্থাৎ কেন্দ্রের সরকার, যে ভোটার লিস্টে নাম না থাকলে তাকে নাকি চলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে, এবং ডিটেনশন ক্যাম্পে কখনো বা তাকে এমনও হতে পারে বাংলাদেশি আখ্যা দিয়ে, যেমনটা কিনা করেছিল সোনালী বিবিদের, বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই আতঙ্ক কিন্তু কাজ করছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই অবস্থায়, অর্থাৎ যেদিনকার তিনি সন্তান প্রসব করবেন সেদিনকার তিনি বাধ্য হয়ে কিন্তু হাসপাতালে না গিয়ে তিনি সরাসরি এসছেন কিন্তু সেই শুনানিতে, যেখানে তাদের শুনানি ছিল সেই শুনানিতে। না হলে তো তার নাম বাদ যাবে, তিনি নাগরিক থাকবেন না, এই ভয় কিন্তু প্রতি মুহূর্তে কাজ করেছে। জানি না অদূর ভবিষ্যতে এই ভয়ে, আতঙ্ক সেই সন্তানটি যিনি পেটে গর্ভে রয়েছেন তার মধ্যে পড়বে কি না। কেন বলে যে এই সন্তান প্রসবের সময় বা তার আগে মাকে হাসি খুশি থাকতে হয়, কোনো আতঙ্ক নিতে নেই, টেনশন নিতে নেই। এই টেনশন এই বাচ্চাটির মধ্যে পড়বে কিনা তা কিন্তু একটা প্রশ্ন রেখে দিচ্ছে। অন্তত চিকিৎসা শাস্ত্র এমনটাই কথা বলে, এমনটাই বলে। সেক্ষেত্রে কি হবে পরে ভবিষ্যৎ বলবে। তবে এখনো পর্যন্ত যে খবর আছে আমাদের কাছে, এই মহিলা আসেন, তিনি এখানে ওই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে এসে যখন শুনানি যায়, এবং সেটাও 2 তলার উপরে সেই কেন্দ্রটা, যেখানে বিএলও বসবেন, সেখানে হিয়ারিং চলবে। অর্থাৎ চন্দ্রকোনা ব্লকের 2 নম্বর ব্লকের বিডিও অফিসই হচ্ছে ওই এলাকায় যেখানে তিনি শুনানিতে যাবেন। এবং সেখানে বহু মানুষ ছিলেন সেখানে। কারুর দেখা যাচ্ছে কারুর চোখ নেই, তিনি কেউ হাঁটতে পারে না। প্রবীণ নাগরিক তারাও এসেছিলেন সেখানে শুনানিতে। প্রচুর মানুষের সেখানে সমাগম হয়, এবং এই অবস্থায় যখন দেখতে পায় বা সমস্ত বিডিও এবং পাশাপাশি যারা বিএলও ছিলেন এবং BLA 1 BLA 2 যারা ছিলেন এবং মাইক ওয়াজওয়া, তারা যখন দেখতে পান তখন তারা ছুটে যান, জানতে চান কি বিষয়। এবং তখন কিন্তু দেখা যায়, তখন কিন্তু তিনি বলেন যে তিনি আগেই জানিয়েছিলেন তার বাড়িতে, যেহেতু তিনি শ্বশুর বাড়িতে এর থেকে বাপের বাড়িতে এসেছেন, কারণ তিনি বিবাহ সূত্রে তিনি শ্বশুর বাড়িতে থাকেন, এই মুহূর্তে তিনি বাপের বাড়িতে এসেছেন, কারণ তাকে শুনানিতে থাকতে হবে, আর শুনানি থাকতে হবে বলেই তিনি বাপের বাড়িতে এসেছেন। এবং সেখানে কিন্তু তিনি এসছেন কেবলমাত্র এই শুনানিতে হাজির হওয়ার জন্য। কেন নইলে আজকে যদি তিনি এখানে না আসতেন তাহলে তিনি থাকতেন কিন্তু তার হসপিটালে যেতেন, কারণ হসপিটালেই কিন্তু তার মানে সেই দিনকারই, অর্থাৎ 27 তারিখে ছিল তার সন্তান প্রসবের দিন। কিন্তু বাধ্য হয়ে এসছেন। এবং এই যখন তিনি গিয়ে এই কথাবার্তা তার স্বামী যখন বলছেন, এই যিনি চাষাবাদ করেন, সংসার চালান, তিনি যখন বলছেন তখন তারা নেমে আসেন, এবং খোঁজ নিয়ে জানা যায় যে এই বন্দনার বাপের বাড়ি কিন্তু চন্দ্রকোনা, যেটা আগেও বললাম, চন্দ্রকোনার এই জয়ন্তীপুরে, চন্দ্রকোনা জয়ন্তীপুরে। এবং 2002-এ বাবার তালিকার নাম ধরেই কিন্তু সে তার ফর্ম ফিল আপ করেছিল। 2002-এ যা নাম ছিল, বাবার নাম ছিল, সেই তালিকা ধরে নাম। কারণ 2002-এ তার বয়স হয়নি, তাই তিনি সেখানে তার 6 নম্বর ফর্ম ফিল আপ করেননি বা তার নাম তুলতে পারেননি। ইতিমধ্যেই তার বিয়ে হয়ে যায়, বিবাহ হয়। বিবাহের পরে তিনি স্বামীর বাড়িতে যান, এবং যেহেতু 2002-এর বাড়ি ছিল এবং নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক তিনি সেই বাবার নাম, বাবার যে রেফারেন্স ছিল, ভোটার আই কার্ড নাম্বার ছিল, তা দিয়েছিলেন এবং ফর্ম ফিল আপ করেছিলেন। এবং সেক্ষেত্রে বিয়ের পরে ঠিকানা পরিবর্তন হয়েছে,
এবং 22শে ডিসেম্বর যতদূর আমরা জানতে পারছি, এই 22শে ডিসেম্বর বাপের বাড়িতে নাকি বিএলও নোটিশ দিয়ে এসছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বিএলও তিনি যেটা জানিয়েছেন যে এসআইআরের এই ফর্ম যখন দিয়ে এসছিলেন তখন কিন্তু এমনটা তাকে জানানো হয়নি বা তিনি জানেন না, এমনটাই বক্তব্য। কিন্তু বন্দনার শ্বশুরবাড়ির লোকজন বা তার বাপের বাড়ির লোকজন স্পষ্টত জানিয়েছিলেন যে এরকমটা যে হচ্ছে, তার যে প্রসবের ডেট তিনি যেতে পারবেন না, এমনটা কিন্তু বলেছিলেন। যদিও এখন তারপরে বলা হচ্ছে এই বিএলও অফিস থেকে বা বিডিওর অফিস থেকে যে এমনটা যদি জানতেন তাহলে বাড়িতে গিয়েই তারা এই শুনানিটা করতেন, কিন্তু আদৌ তা হয়নি। হেঁটে হেঁটে গিয়েছেন এবং তিনি গেছেন এবং তার যে ডিসেম্বরের শেষে ছিল সেই নথিও নাকি তারা দিয়েছেন, এমনটা বক্তব্য বন্দনার পরিবারের লোকেদের। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং যেটা বলছিলাম যে সম্ভাব্য দিন ছিল কিন্তু প্রসবের এই 27শে ডিসেম্বর, কিন্তু সেই খবর কিন্তু বিএলও পর্যন্ত যায়নি, এমনটা তাদের বক্তব্য। কিন্তু অবশেষে এই পরিস্থিতিতে একদিকে কোনটা রাখবে, সন্তানকে ঠিকঠাক রাখবে না নিজের নাগরিকত্ব রাখবে? কেন যে আতঙ্ক, ইতিমধ্যে আবারও বলছি, যে আতঙ্ক দেশের কেন্দ্রের সরকার তৈরি করেছে যে আদৌ তিনি ভারতীয় নাগরিক কিনা তা তাকে প্রমাণ দিতে হবে নিজেকেই। সমস্ত নথি বাবা ছিল, বাবার জন্ম, তার সার্টিফিকেট সমস্ত কিছু আছে, কিন্তু যেহেতু 2002 সালে তার ভোটার লিস্টে নাম নেই, বাবার নাম ছিল, তাও তাকে প্রমাণ দিয়ে যেতে হবে কোন অবস্থায় সেখানে সন্তানকে রাখবে না তার নাগরিকত্ব রাখবে, না তার ভোটাধিকার রাখবে। ভোটাধিকার থেকে বড় হলে সে নাগরিকত্ব থাকবে কিনা, যদি নাগরিকত্ব দেখাতে প্রমাণ করতে না পারে তাকে হয়তো আবারও যেতে হবে সেই সোনালী বিবিদের মতো ডিটেনশন ক্যাম্পে। এই আতঙ্ক গ্রাস করেছে, আর যে আতঙ্ক থেকে তিনি কিন্তু গিয়ে পৌঁছেছিলেন। অবশেষে অবশ্য তার কাজ হয়েছে, তা সেটা দেখেই কিন্তু বিডিও অফিসের কর্মীরা বা মাইক্রো অবজারভার যারা ছিলেন তারা তাকে তাড়াতাড়ি করে তার শুনানি করেন এবং করে ছেড়ে দেন। কিন্তু এই যে এতটা পদ বা এর মধ্যে কারণ যদি কিছু হয় বা এই যে আতঙ্ক বন্দনা মণ্ডলকে গ্রাস করেছিল, সেই আতঙ্কে তার সন্তানটা ঠিকঠাক হবে তো, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছে। চিকিৎসা বিজ্ঞানীরা, অন্তত আমরা কয়েকজন তার চিকিৎসা বিজ্ঞানীর সঙ্গে কথা বলছিলাম বা চিকিৎসক বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু একটা বলছে যে প্রসবের আগে, সন্তান প্রসবের আগে মহিলাদের, অন্তত মহিলাদের ক্ষেত্রে একদম নিশ্চিন্তে মাথায় থাকতে হয়, কোনো রকম তাদের দুঃখ দিতে নেই, কান্না দিতে নেই, আতঙ্ক তাদের মধ্যে কোনো টেনশন দিতে নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বন্দনা দেবী কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিল। আদৌ সেই ডকুমেন্টসগুলো বা সেই নথিগুলো নিয়ে গেলে বিএলও অফিসে তিনি যে নাগরিক সেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন কিনা, সেটা গ্রহণ করবে কিনা। কেন ইতিমধ্যেই তিনি শুনেছেন খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় অনেকের কাজ গ্রহণ হয়নি, নেওয়ার পরেও তাদের নাম বাদ যাচ্ছে। অর্থাৎ খসড়া তালিকায় যেমন বাদ গেছে, খসড়া তালিকায় যখন নাম নেই তাহলে পরবর্তীকালে যখন ভোটার তালিকা বেরাবে সেখানে নাম থাকবে কিনা। অর্থাৎ সেক্ষেত্রে মাথায় রেখেই দু নৌকোয় পা দিয়েই কিন্তু বন্দনা দেবী পৌঁছেছিলেন সেই অফিসে, বিডি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের সেই বিডিও অফিসে, যেখানে তাদের শুনানি চলছিল। অর্থাৎ একদিকে যেমন তার সন্তানকে সুস্থ রাখা, পাশাপাশি তার নাগরিকত্ব বজায় রাখা, এই দুটো মিলিয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছিল। অবশেষে তার শুনানি হয়েছে এবং যদিও পরবর্তীকালে সেই বিডিও অফিসের কর্মীরা যারা এই নির্বাচনের কাজে যুক্ত ছিল তারা কিন্তু সহযোগিতা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম ধরনের যদি ঘটনা ঘটে সত্যি কেন বা সেই বিএলও বা সেই তথ্য পৌঁছে দিলেন না সঠিক জায়গায়, যেখানে এরকম একটা অপশান আছে বা এরকম ধরনের যে এই ধরনের ক্ষেত্রে হলে কিন্তু বাড়িতে গিয়েও শুনানি করা যায়। যেমনটা কিনা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 85 ঊর্ধ্বে যে সমস্ত বয়সী নাগরিকরা আছে, যারা হাঁটতে সক্ষম না, চোখে দেখতে পারেন না, যারা সিঁড়ি ভাঙার ক্ষমতা নেই, কেন তাদেরকে এমন হেনস্থা হতে হবে? কেনই নির্বাচন কমিশন এরকম তথ্য রাখবেন না? যখন সব তথ্যই তারা রাখছেন, তারা কেন এই তথ্য রাখবেন না? এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকে।